জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথায় নমো নমঃ। তাহলে আমার করে থাকা ভিডিওগুলো দেখার মধ্যে গুরুজন দিগকে বা বড় দিগকে আমার মহাকর্মকটি সম প্রণাম এবং ছোট দিগকে আমার অসংখ্য স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দান করে আমি বলতে চাইছি যে আজের এই যে অঙ্ক ভিডিওটি মানে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য করে দেখিয়ে দিলাম। এই ভিডিওটিকে সাক্ষী রেখে আমি আরো দুটি কবিতা আমি আবৃত্তি করে আরেকটি ভিডিও তৈরি করলাম। এবার কিন্তু আমি এই কবিতাটিকে সাক্ষী রেখে এইগুলো কিন্তু তার মধ্যে কোনো তথ্য হবে নি, তবে এই ভিডিওটিকে বা এই বইটিকে সাক্ষী রেখে আমি আপনাদের মতো গুরুজনদের জন্য বা আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বা নাতি নাতনিদের জন্য আমি দুই বান্ধবীর একটি মজার কথা আমারই লেখা, আমি কিন্তু অন্য কারো লেখা থেকে আমি অভিনয় করিনি, আমারই লেখা। এই যে তুমি রাম তুমি কৃষ্ণ আর তুমি কয়েক যুগে ভগবান ইতি কাজল, এটি আমারই ছবি আছে। এই যে এখানে আমারই ছবি আছে, আর এগুলো ছোট ছোট এগুলো ভগবানের ছবি। আর এখানে আছে এটি ফ্রন্ট পেজ, তুমি রাম তুমি কৃষ্ণ তুমি পূর্বে কয়েক যুগের ভগবান ইতি কাজল। এই নিমাই চন্দ্র প্রামাণিক আমারই নাম লেখা আছে। আমার অনেক বই লেখা আছে। এই সেদিন আবার এই যে এইটির আমি করে গেলাম আপনাদের জন্য 13টি খণ্ড করেছি। এই যে স্বপ্ন ঘেরা রজনী, তারপরে অশ্রু জলের অগ্নিবন্যা, আর 10 দিনের মধ্যে আসবে, সেটাও আমি আপনাদের জন্য পুরো 15টি খণ্ডে আমি ভিডিও করে ছেড়ে দেবো। আপনারা পড়তে পারেন, ওটা আমার বইও কিনতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তাহলে আমি এইটির প্রথম খণ্ড এটি আমার 3টি খণ্ড, বা প্রতিটি বই 3টি 4টি 2টি এমনি খণ্ড করে বিভক্ত। আমার বইগুলো একটু বড় বড়, যেন এই যে আমি তো আপনাদেরকে বোধহয় দেখিয়েছিলাম, এটা যেমন আমার মহাপদ্মের পদ্মাবতী, এটা প্রায় 450 থেকে 500 পেজের বড়। তথাপি আমার বইগুলো জেল এবং জ্যাকেট দিয়ে তৈরি, এগুলো 1000 বছর যদি রাখেন তবুও কিন্তু এগুলো খারাপ হবে না বা তার অস্তিত্ব মিটে যাবে না, আর এইগুলোর দাম একদিন প্রচুর পরিমাণে বেড়ে যাবে। সে যাই হোক না কেন, তাতে কারো কিছু আসে যায় না বা আমারও কোনো কিছু বলার নেই। তাহলে আমি এবার আপনাদের সবার জন্য এই প্রথম খণ্ড, এই বইটির প্রথম খণ্ড নবম অধ্যায়টি আমি পড়ব, দুই বান্ধবীর মজার কথা। বলছে এই অধ্যায়ের মধ্যে সুভদ্রা ও কৃষ্ণার মুখে কিছু মজার কথা পড়তে পাবেন, আর যে কথাগুলো তারা রেকর্ডিং করে রেখে আমাকে এই বইখানার মধ্যে লেখার উপদেশ দিয়েছিল, যাকে বলা যায় উদ্ধৃত করে লেখার মতো। অর্থাৎ আমি যেখানে বলছি যে আপনারা পড়তে পাবেন তা নয়, আমি তো ভিডিওটির মধ্যে অভিনয় করে আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। তাহলে আপনারা ভিডিওটি খুললেই আপনারা আমাকেও দেখতে পাবেন এবং আমার কথাগুলোও শুনতে পাবেন। তাহলে শুনুন সুভদ্রা কি বলছে। তবে আরেকটা কথা শুনে রাখ কৃষ্ণা, যে ওই সব কথাগুলো মানে তাদের বন্ধু বান্ধবীদের এর আগেও আরো তার দুই বান্ধবী এর আগে বা দুই সফিসিয়ালের এর আগেও আরো অনেক কথা হয়েছে। তাহলে সেই কথাগুলো আমি আর অন্য মানে ভিডিওতে ছেড়েছি। আপনারা যদি আমার প্রতিটি ভিডিও মানে দেখে থাকেন তাহলে অবশ্যই এটাও এখান থেকেও সেটা আপনি এখান থেকেও সেইখান থেকেও এটা জুড়িয়ে নিতে পারবেন। তাহলে দেখুন আমি এবার প্রথম থেকে বলছি। তবে আরেকটা কথা শুনে রাখ কৃষ্ণা, তাকে সুভদ্রা কৃষ্ণাকে বলছে যে ওইসব কথাগুলোর মধ্যে সন্ন্যাসী বাবা আমাকে প্রত্যক্ষভাবে সব কথাগুলো শোনাননি। তাছাড়া আমাদের আগের জন্মে রক্ত মাখা ফটোখানাও আমাকে দেখতে দেন না, তবে সেটা মা অবশ্যই দেখেছিলেন। তাই মন্দির থেকে বাড়ি ফেরার পথে মা আমাকে এইসব কথাগুলো বলেছিলেন। আর আমি যেসব কথাগুলো এর আগে তোকে শুনিয়েছিলাম বা শোনালাম। তাছাড়াও এইসব ঘটনার প্রায় অনেক কিছুই মা জানেন এবং সেই ফটোখানা দেখে মা ছেলেকেও চিনে রেখেছেন। তাছাড়াও আমার মনে হয় যে বাবার কানেও হয়তো এইসব ঘটনার কিছু কথা পৌঁছেছিল, তবে প্রতাপ দাদা এইসব ঘটনার কথা বিন্দু মাত্র জানে না। তাই আমি যেদিন মায়ের কাছ থেকে শুনলাম, অর্থাৎ সূর্যের স্বর্ণ
পদক পাওয়া ফটোখানা দেখে মা বললেন, এই হলো তোর স্বপ্নে আসা সেই রাজকুমার। কেননা স্বপ্নে আসা রাজকুমার কেন বলছে না, সুভদ্রা প্রায়ই ওই ছেলেটির স্বপ্ন দেখতো আগের জন্মের, তাদের মানে মিলন হবার ছিল, কিন্তু কোনো কারণে হয়নি, সে কথা আমি পরে বলবো। এতে সন্দেহের কোনো কারণ নেই। তবু আমি নিজের মনকে সম্পূর্ণভাবে বিশ্বাস করানোর জন্য প্রতাপ দাদার হাতে পায়েস ও কিছু মিষ্টি নিজের হাতে প্যাক করে তাদের কলেজ মেসে পাঠিয়েছিলাম আমার গুরুদেবের কথা মতো। মানে গুরুদেব কি কারণে পাঠাতে বলেছিলেন, পাঠাতে বলেননি, তবে কি পাঠালে কি হবে সেটি একমাত্র সুভদ্রা তার মা জানতো। সেই পরীক্ষাটি করার জন্যই সে পায়েস পাঠিয়েছিল, সেই কথা আমি বলবো। কিন্তু তার আগে ওই ছেলেটি আমাদের বাড়িতে কোনোদিন আসেনি। তবু আমার হাতের খাবার খেয়ে ঘটনাটি সম্পূর্ণ প্রকাশ হয়ে গেল যে এই ছেলেটি হলো সেই ছেলেটি, আর যে ছেলেটির কথা আমি দিন রাত ভাবতে থাকি, বা যে ছেলেটি আমাকে স্বপ্নের মধ্যে কাজল কাজল বলে ডেকে থাকে। তাহলে কাজল কাজল বলে ডেকে থাকারও যে একটা মানে রহস্য রয়েছে, সে কথাও আমি বলবো, বা আগের ভিডিওতে বলেছি। কৃষ্ণা তখন কি বলছে তার বান্ধবী, ও মা বলছে, ও মা তার মানে এর আগে কি হয়, তুই যখনই রাস্তাঘাটে কোনো কোনো সুন্দর যুবককে দেখছিলি, তখনই হয়তো তার উপরে পরীক্ষা করে দেখে নিচ্ছিলিস নাকি, না তাই নাকি? আর তোর হাতের খাবারকে যে যুবকটি বেহুশ হয়ে পড়বে একমাত্র তারই গলায় বড়মালা দেওয়ার পণ করেছিলি, এই তো? তার মানে সীতা দেবীর ধনু ভাঙা পণের মতোই ছিল তোর পণ। মানে মজা করে এই কথাটা বলছে। আর তুই সুযোগ বুঝে হয়তো ওই যুবকটির বুকে তীর মেরে ঘায়েল করে তোদের বাড়িতে পোষ মানিয়ে রেখে দিয়েছিলি। দেখ মিতা, রাগ করিস না মনে। সুভদ্রা তখন কি বলছে, যা বলছিস বলে নে, একদিন আমারও বলার সময় আসবে। মানে দুই বন্ধু বান্ধবদের কথাবার্তা যা হয়ে থাকে তাই বলে চলেছে। তখন কৃষ্ণা কি বলছে, সে তো আসবেই, তাছাড়া আমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে আর কাজটাই বাকি। আমরা যদি পরস্পরকে রাগিয়ে না থাকবো তবে এই অবস্থায় পরীক্ষাটা করলে কি হতো বলতো? সবাই ভাবতো যে বলছে, তবে এই অবস্থায় পরীক্ষাটা করলে কি হতো বলতো? সবাই ভাবতো যে খাবারে বিষ দেওয়া হয়েছিল বলে যুবকটা বেহুশ হয়ে পড়েছিল। সুভদ্রা তখন কি বলছে, তোর সব কথাই আমার মন থেকে কেড়ে নেওয়া, আর তোর কথাটাই সত্যি। আমি তাই ভেবে আগে থেকেই অচেনাকালীন অবস্থায় পরীক্ষাটা সেরে নিয়েছিলাম। তখন কৃষ্ণা কি বলছে, ও হো, তাই বুঝি এত আড়ম্বর করে তার জন্মদিন পালন করা হলো? কেননা তোদের মনের কথা আঙ্কেলেরও অজানা ছিল না। তবে দেখ সুভদ্রা, এই কথাটা একমাত্র তোকেই মজা করে বললাম, কিন্তু এই কথাটা সূর্যের কান পর্যন্ত মোটেই পৌঁছাবি না। তখন সুভদ্রা কি বলছে, দেখ কৃষ্ণা, আমিও তোকে সেই কথাটাই বলতে চাইছিলাম যে তুই আমাকে যা বলছিস বল, কিন্তু তুই এমন কিছু মজা করবি না আর যে কথাগুলো শোনার পর তার মনে আঘাত লাগতে পারে। তখন কৃষ্ণা কি বলছে, কোনোদিনও বলবো না, এই কান ধরলাম। তবে তার পড়াটা সম্পূর্ণ হয়ে যাক, তারপর তোদের লীলা দেখিয়ে দিচ্ছি। মানে যা বন্ধু বান্ধবদের মধ্যে যা সব মানে মজা করা হয় সেই মজাই করছে। তখন সুভদ্রা কি বলছে, তাহলে আজ থেকে কিছুদিন পর্যন্ত তার আর আমার কথা স্থগিত রাখ। তবে এখন তোর কথা বল, 25 বছরে বুড়ি হতে গেলি, তাহলে বলতো তুই কাকেও তোর মন দিয়েছিস কি না? তখন কৃষ্ণা কি বলছে, তোর এই প্রশ্নের জবাব আমি তোর নিকট কেমন করে দেব? সুভদ্রা কি বলছে, ঠিক আছে বাবা, তোর যদি এতই লজ্জা তাহলে আমার কাছে বলার দরকার নেই, তবে তোর বিয়ের দিনে জানাবি, বলবি না মনে। তখন কৃষ্ণা কি বলছে, আমার বিয়ের সময় আমি তোকে জানাবো? বরং তুই আমাকেই জানাবি, তোর হাতে সব কিছু ছেড়ে দিলাম। তখন সুভদ্রা বলছে, তাহলে তুই আমাকে আরো কিছুদিন ভাবতে দে, কেননা আমাকে তুই আজ একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দিলি। তোর নিকট আজ একটা নতুন কথা শিখলাম বলে, তাই এর অর্থ জানার জন্য আমি তোর বিয়ের দিন পর্যন্ত অপেক্ষা করে রইলাম। কারণ তোর এই কথাটা শুনে আজ আমার কিছুদিন আগের আরেকটা কথা মনে পড়ে গেল, এক বান্ধবীর মুখের কথা মনে পড়ে গেল। যখন আমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়তাম তখন কয়েকজন বান্ধবীর সাথে ওই বিদ্যালয় হোস্টেলে থাকতাম। সেই সময় আমার এক আদিবাসী বান্ধবীর কাছ থেকে
একটা কথা শুনে আমি অবাক হয়ে গেছিলাম। আর সেই কথাটা ছিল এই রকমের। শিক্ষক মহাশয় তার নিকট পরীক্ষার ফিস চাইলেন। তখন সে বলেছিল যে স্যার, আজ আমার নিকট টাকা নেই, বাবাকে খবর দেওয়া হয়েছে, বাবা তাতে বলেছেন যদি আসে তাহলে আমি আসতে পারবো না, আর যদি না আসে তাহলে আমি অবশ্যই আসবো। সেখানে কিন্তু শিক্ষক মহাশয় তার কথাটা ভালোভাবে তদন্ত করলেন না, কিন্তু ঠিক আছে এই কথাটা বলেই তিনি শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে গেলেন। কিন্তু তার বলা কথাটা আমার মাথায় ঢুকে থেকে গেল। তারপর বিদ্যালয় ছুটি হলে সে মেসে আসতেই আমি তার কাছ থেকে সেই কথাটার মানে জানতে চাইলাম, কেননা ওই ধরনের আজীব কথা শুনে আমি অবাক হয়ে গেছিলাম বলে। কিন্তু সে তার ওই কথাটার মানে বলতে চাইলো না, তাই হয়তো আমার সেই কথাটার মানে জানার জন্য আরো বেশি আগ্রহ বেড়ে গেল। তখন আমি সেই কথাটার অর্থ জানার জন্য পুরস্কারের উপর তার নিকট শর্ত লাগিয়ে দিলাম। আর সেই শর্তটি ছিল যে তুই যদি এই কথাটির অর্থ আমাকে বলে দিতে পারিস তাহলে তোর পড়ার জন্য এবছরের পরীক্ষার সারা ফিস আমি ভরে দেবো। তখন সে আমাকে সরাসরি বুঝিয়ে বলে দিল যে আমাদের বাড়ি হলো নদীর বিপরীত কূলে, তাই বাস স্টেশনে যেতে হলে নদী পার হয়ে যেতে হয়। তাহলে নদীতে যদি জলের স্রোত বেড়ে যায় বা বান আসে তাহলে বাবা আসতে পারবেন না, কিন্তু নদীতে যদি বান না আসে তাহলে বাবা নিশ্চয় আসছে কাল আসবেনি। সে আমাকে অতি সহজভাবে বুঝিয়ে দিল তারই বলে থাকা ওই আশ্চর্যজনক বাঁকা তেড়া কথাটির অর্থ। অথচ তার আগে আমি ভাবছিলাম যে এর কোনো অর্থই হতে পারে না, কিন্তু সে যখন আমার সামনে সেই কথাগুলোর অর্থ ব্যক্ত করে দিল তখন থেকে সেই কথাটার গুরুত্ব আর আমার নিকট থাকলো না, বা সেই কথাটা নিয়ে যাকে বলা যায় যে আমার আর হেডেক থাকলো না। কৃষ্ণা, তাহলে আমার এই কথাটার জন্য তোর মাথায় হয়তো হেডেক থেকে গেল বুঝি? তখন সুভদ্রা বুঝে সে তো থাকবে, কেননা তোর কথাটা হলো পেঁচ লাগানো, কিন্তু এই হেডেকটি চিন্তার বিষয় নয়, তবে আশ্চর্যের বিষয় অবশ্যই। একবার ভেবে দেখ, ছাত্রছাত্রীরা যতই বোকা হোক না কেন বা পরীক্ষার খাতায় কিছুই না লিখুক না কেন, তবুও তারা তাদের পরীক্ষার ফলাফল জানার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তবে রেজাল্ট শোনার পরই তাদের হেডেক দূর হয়ে যায়। কিন্তু তোর এই কথাটা যেন আমার মাথার মধ্যে সেই রকমেরই হেডেক থেকে গেল, আর প্রতি মুহূর্তের জন্য তোর নাম আমার মনের কোরা কাগজে লেখা হয়ে থেকে গেল। তবে যতদিন পর্যন্ত আমি তোর প্রশ্নের জবাব না পাচ্ছি ততদিনের জন্যই এই ভাবনা জারি থাকবে। আমি সেই জন্যই তোর কাছ থেকে এই প্রশ্নের জবাব তাড়াতাড়ি চাইছি না, কেননা তোর ছবিখানা আমার চোখে স্পষ্ট আনার জন্য তোর বিয়ের দিন পর্যন্ত এই ভাবনাটাই আমার মনের কোরা কাগজে লিখে রাখতে চাই বলে। তাছাড়া এই কথাটি তাৎপর্য কি, এর জবাবই বা কি হতে পারে, কেমন করেই বা হতে পারে, এইসব কথাগুলো আমি আমার মনের ভাবনার মধ্যে আনতে থাকবো, নয়তো নিজের খুশিতে তোর বলার আছে তো বলে দে। তখন কৃষ্ণা কি বলছে, কিন্তু আমার বলা এই কথাটি অর্থ তোর পক্ষে তাড়াতাড়ি জেনে রাখা প্রয়োজন, কেননা সেদিনের বলা তোর বান্ধবীর কথাটির সাথে তোদের বা আমাদের দুই পরিবারের মধ্যে কোনো সম্পর্ক জড়িত ছিল না, কিন্তু আমার এই কথাটির মূল বিষয়ের সাথে তোদেরও আমাদের পরিবারের সাথে বহু গুরুত্বপূর্ণ রাজ জড়িয়ে রয়েছে। তখন সুভদ্রা কি বলে, তাহলে তাড়াতাড়ি বলে ফেল না। তখন কৃষ্ণ বলে, কিন্তু আমিও তো তোর সহেলি, তাহলে আমারও তো কিছু শর্ত রয়েছে, তা যদি পূরণ করে দিতে পারিস তাহলে আমি অবশ্যই তোর নিকট বলবো। তখন সুভদ্রা কি বলছে, কিসের শর্ত বা শর্তটা কি তা বললে তো, তাছাড়া শর্তটা যদি পূরণ করার মতো হয়ে থাকে বা তাতে যত টাকাই খরচা হয়ে থাকুক না কেন তা আমি তোকে দিতে অবশ্যই রাজি আছি। তখন কৃষ্ণা বলছে, তারপর থেকে আমি যদি সূর্যকে চাই তো দিতে পারবে। কেন সুভদ্রা, তোর আবার আজ কি হলো, কথা বলছিস না কেন? তাহলে তুই কি আমার কথাটা সত্যি বলে ভেবে নিলি? আমি তোকে পরীক্ষা করে দেখছিলাম মাত্র, তবে আমার প্রতি তোর সন্দেহ হলে হোক, কিন্তু আমার কথা শুনে আর তোর বাক স্পন্দন বন্ধ হয়ে যাওয়াতে আমি খুব খুশি হলাম, কেননা
যে যে সূর্যকে তুই তোর জীবনে চেয়ে অধিক ভালোবেসে ফেলেছিস বলে। এবার তাহলে তোর হাসি মুখ দেখিয়ে চিন্তা ছাড়, কেননা ওই কথার মধ্যে তোর সাথে মজা করে তোর মনে সন্দেহ জাগিয়েছিলাম মাত্র। তখন সুভদ্রা কি বলছে, আমাকে হার মানাতে বাধ্য করে দিলি কৃষ্ণা, কেননা তুই তো জানিস যে আমাদের মিলনের সঙ্গে ভগবানের হাত রয়েছে, তাহলে তাকে চাইলে আমি কেমন করে দিতে পারি। তখন কৃষ্ণা বলছে, সেসব কথা ছাড়, তবে আমার একটা প্রশ্নের জবাব দিতে পারবি? তাহলে বলতো দেখি আমাকে তোর কেমন লাগে। তখন সুভদ্রা বলছে, তোকে আমার ভালো লাগে, আমি তাই তো তোকে বান্ধবী করেছি, আর সেই জন্যই তো তোর কোনো কথায় আমি রাগও করি না। তাছাড়া তোদের সাথে আমাদের বাড়ির সম্পর্ক পৃথক পৃথক বলে ভাবি না, এবং আমার মা আর তোর মায়ের মধ্যে কোনো তফাৎ বুঝি না। তাছাড়া তোদের পরিবার আর আমাদের পরিবারের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় কি? তাছাড়াও আমার মা তোকে যত ভালোবাসে সে কথাটাও তোর কি অজানা রয়েছে? না আমার দেওয়া ভালোবাসায় তোর প্রতি কোনো দিক দিয়ে কম রয়ে গেছে? তাহলে তুই মনে মনে ভেবে দেখ যে তোর দিক দিয়ে বা কোন হিসেবে আমার চোখে তোকে ভালো লাগবে না। কেননা আমার তো মনে হয় যে তোর মতো রূপবতী গুণবতী বা বুদ্ধিমতী 90 গ্রামের মধ্যে খুঁজলে পাবো কি না পাবো সন্দেহ। তো কৃষ্ণা বলছে, তবে একটু থাম, আর হ্যাঁ তোর চোখে আমার এই সব গুণগুলো দেখতে পাওয়া যায় না আরো কেউ আর অন্য কেউ কেউ বলে থাকে? তখন সুভদ্রা বলছে, আর কে বলুক বা না বলুক তাতে আমার কিছু আসে যায় না, তবে আমার মা তোর গুণগান সদাবেলাই করে থাকে। তখন কৃষ্ণ বলছে, তোর মনে ভাবনা চিন্তা যেমন আমার মনেও তেমনি, তাই আমিও বলছি যে আমার গুণগান আর কেউ করুক বা না করুক, তবে তুই আর মাসিমা করলেই হলো। সুভদ্রা, তার মানে কৃষ্ণা, তার মানে বলছিলাম যে তোর দাদা প্রতাপের হাতে আমার হাত মিলিয়ে দিতে পারবি তো? তখন সুভদ্রা বলছে, ও তার মানে বুঝেছি, কিন্তু সেদিন তুই বলছিলি যে তুই নাকি সেদিন অজানা ছেলের অজানা দেশের পলিটির মতো সেজে গুজে আরো অন্য কারোর জন্য অপেক্ষা করছিলি, তাহলে তোর ওই দুষ্টামির জন্য তার অবস্থা কি হতে পারে বলতে পারবি? তখন কৃষ্ণা বলছে, কিন্তু তার বাবা মা যদি মানা করে দেয় তাহলে আমার অবস্থা কি হবে তার বলতো? সুভদ্রা বলছে, এমন পাষণ্ড বাবা মা কার আছেন বলতো, যারা তোর মতো একজনা আকাশ থেকে খসে পড়া পরিটিকে তাদের ভাগ্যের জোরে ঘরের মেয়ে বা ঘরের বউ বানাতে স্বীকার করার পরিবর্তে অস্বীকার করতে পারবেন? তাহলে আমাকে তাদের বাড়িতে সঙ্গে করে নিয়ে যাবে, আমি তাদের চোপা ছাড়িয়ে দেবো। তখন কৃষ্ণা কি বলছে, তোর কথা এক তো না আগের মতো বেশ হয়ে পড়বি? তখন সুভদ্রা বলছে, না এবার তুই আমার হাতে হাত মিলা, আর তবেই জানবি যে তার হাতে হাত মিলে গেছে। তাহলে আমি আর এই ভিডিওটি বেশি বড় করতে চাই না, এই পরিস্থিতির মধ্যে আমি এই ভিডিওটি ছোট মধ্যেই আমি রেখে শেষ করলাম। তাহলে আপনাদের মতো গুরুজন জনেরাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিনোদনে থাকুন, আর ছোট দিকেও ভালো রাখার চেষ্টা করুন। আর ভগবানের নিকট আমার এই ছিল আপনাদের প্রতি মানে আশা ও আকাঙ্ক্ষা। আর আমি এখানে ভিডিওটি শেষ করছি। জয় গুরু।